গত 2 দিনে বাংলাদেশে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এর ভিতরে একটি ঘটনা যেটা দেখলে আপনাদের মনে প্রশান্তি আসবে, আত্মা শান্তি পাবে। আর একটা ঘটনা যেটা দেখার পরে ক্ষোভে বিক্ষোভে আপনাদের হৃদয়টা বিদীর্ণ হয়ে যাবে। আমি এই দুটি বিষয় নিয়েই আপনাদের সাথে আজকে একটু ছোট্ট করে কথা বলবো। প্রথম কথা আসি, আগে যেটা আপনাদের হৃদয় বিদীর্ণ হয়ে যাবে, বিক্ষোভে আপনারা ফেটে পড়বেন, ঘৃণা উৎপাদিত হবে, সেই কথাটি আগে একটু আসি। তারপরে যেটা দেখলে আপনাদের মনে শান্তি আসবে সেইটা পরে ভিডিও সহ দেখাবো। নাসিরউদ্দিন পাটোয়ারি সে তো প্রত্যেক শুক্রবারে এক এক জায়গায় গিয়ে জুমার নামাজ আদায় করে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবারে গিয়েছিল ঝিনাইদহে সে জুমার নামাজ পড়ে যখন বের হবার পরপরই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যিনি আহ্বায়ক, এই ব্যক্তির নেতৃত্বে যুব দলের আরো কতিপয় মাস্তান দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার সঙ্গীদের উপরে হামলা চালায়, নির্মমভাবে হামলা চালায়, আক্রমণ করে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিল, ঘুষি, চর থাপ্পড় দেয় এবং তার অন্যান্য সঙ্গীদেরকে পিটিয়ে আহত করে এবং রক্তাক্ত করে। এখন কথা হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে এই আক্রমণটা কেন হচ্ছে? নাসিরউদ্দিন পাটোয়ারি কি কাউকে ডিম ছুঁড়ে মেরেছে? সে কি কারোর উপরে আঘাত করেছে, আক্রমণ করেছে? কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে শারীরিকভাবে লাঞ্ছিত না করে, আক্রমণ না করে, আপনার উপরে ধারালো অস্ত্রশস্ত্র বা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে না বসে, আপনি ততক্ষণ পর্যন্ত তাকে আক্রমণ করতে পারেন না। যদি আপনি সেটা করেন তাহলে আপনি সন্ত্রাস। আপনার সংজ্ঞা সরাসরি আপনি সন্ত্রাসের ভিতরে পড়ে যাবেন। তো এই নাসিরউদ্দিন পাটোয়ারি সে তার কথার ভিতরে, তার কথার মাধ্যমে মাঝে মাঝে সীমা ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, সে তো তার মুখের মাধ্যমে বলছে, সে তো কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে না, কাউকে ক্ষতিগ্রস্ত করছে না, কারো রক্তাক্ত করছে না, সে তার মুখ দিয়ে আক্রমণ করছে। তো আপনার কাছে যদি যুক্তি থাকে, আপনি তার থেকে আরো বেশি পরিমাণ যুক্তি নিয়ে আপনি তার উপরে ঝাঁপিয়ে পড়েন, মুখ দিয়ে ঝাঁপিয়ে পড়েন। 1000 বার আপনি তাকে যুক্তি দিয়ে আপনি তাকে পরাস্ত করার চেষ্টা করেন, কেউ তো বাধা দেবে না। যেমন এই যে রাশেদ খান, পল্টিবাজ নেতা আর কি, ডিগবাজি, এই ছোট্ট কালকের ছেলেটা খুব রাজনীতিবিদ হয়ে গেছে এখন, একেবারে পুরা পল্টিবাজ, মানে মুনাফেকের যে আলামত 4টা, এই 4টা আলামতই এই ছেলের ভিতরে আছে। পুরা মুনাফেক বললে আব্দুল্লাহ বিন উবাই যদি আপনারা কাউকে মনে করেন, এই ছেলেকে দেখে নিন। একটা সিটের লোভে, জাস্ট একটা সিটের লোভে, একটা এমপির লোভে নিজের দল, গোছানো একটা দল, আহারে, সেই দলটা ছেড়ে নুরুল হক নূরকে, ওই নুরুল হক নূরও এই কাজ করেছে, আর এই রাশেদও সেই একই কাজ করছে, করে বিএনপির কাছে, বিএনপির ছায়ার তলে লুঙ্গির নিচে ঢুকে গিয়ে সেখান থেকে একটা আসন বাগিয়ে নিয়েছে। তারপরে তো জনগণ লাথি দিয়ে তাড়িয়ে দিয়েছে। এই সমস্ত চরিত্রহীন ছেলেপেলেকে জনগণ ভোট দেয়। সে এখন নব্য বিএনপি হয়েছে। এখন আসলে আদতেও বিএনপি নাকি গণ অধিকারী আছে আমাদের জানা নাই, পরিষ্কার তো করে না, গুপ্ত, 1 নাম্বার গুপ্ত। নাসিরউদ্দিন পাটোয়ারি আগেই বলেছি যে তাকে আপনি যুক্তি দেন, যুক্তি দিয়ে তাকে আপনি মৌখিকভাবে আক্রমণ করেন, সে মৌখিকভাবে আক্রমণ করছে, আপনিও মৌখিকভাবে আক্রমণ করবেন। যখন সে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে অস্ত্র নিয়ে, তখন আপনি তাকে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বেন তার উপরে। কিন্তু আমরা তার উল্টা দেখছি। এই রাশেদ খান, সে জামাত ইসলামকে বা এনসিপির ছেলে মেয়েদেরকে অমানুষ বা শুয়োরের বাচ্চা ইত্যাদি শব্দে সে ভূষিত করার চেষ্টা করছে। মনে পড়ে আমাদের নিঝুম মজুমদার এই রাশেদকে একদিন টক শোতে ঠিক এই ভাষায় গালিগালাজ করেছিল। এই ধরনের কারণে আমি বেয়াদবদের সাথে টক শোতে আসি নাই। ওকে যদি পেতাম, শোনেন, ওকে যদি সামনে পেতাম না, লিসেন টু মি, সেদিন রাশেদের চেহারা আমরা দেখেছিলাম, ঠিক একেবারে ওই যে পুষি বিড়াল আছে না, ওই পুষি বিড়ালের মতো শুকাইয়ে একেবারে ওই পিসপুস ম্যাও 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 করতেছিল এই রাশেদ। সেই রাশেদ এখন অন্যদেরকে অমানুষ বলছে বা ওই পারের বাচ্চা বলছে। রাস্তা দিয়ে যে সময় শুয়োরের বাচ্চা হেঁটে যায় না, এদেরকে যদি আপনি মানুষের বাচ্চা হিসেবে দেখেন, আপনি ভুল দেখবেন। আজকে কতিপয় ব্যক্তি শুয়োরের বাচ্চার মতো রাজনীতি করছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি একটি বক্তব্য দিয়েছিলাম, গাঁজা না খাইলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। আমার কাছে মনে হয় যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো মানুষের বাচ্চা হতে পারে না, কোনো মানুষের বাচ্চা তারেক রহমানকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারে না। যাই হোক,
এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে এই আক্রমণ করার পরে নাসিরউদ্দিন পাটোয়ারি থানায় বসে থেকে ছাত্রদল যুবদল এদের বিরুদ্ধে মামলা না নেওয়া পর্যন্ত সে থানা থেকে বের হয়নি, ঝিনাইদহ সদর থানায়। এখন এই মামলা করে যখন চলে এসেছে, তখন দেখুন আজকে ছাত্রদল যুবদল এরা কি করেছে, দেখুন একটু আগে ভিডিওটা। এই যদি হয় একটা শাসক দলের অবস্থা, যারা ক্ষমতায় আছে তারা থানায় আক্রমণ করে থানা ভাঙচুর করছে, তাদের নামে মামলা প্রত্যাহার করতে হবে। চিন্তা করুন কোন পর্যায়ে চলে গেছে। এদের দ্বারা এই দেশ কি আশা করতে পারে? এরা কি এই জাতিকে কি দেবে? মামলা হয়েছে, তারাও কিন্তু উল্টা নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির 22 জনের নামে মামলা করেছে। তাহলে মিটে গেল, তারাও মামলা করেছে। হামলাটা তো তোমরা করেছো ভাই, হামলা তো এনসিপি করে নাই। এনসিপির উপরে তোমাদের হামলা কেন করতে হলো? এত হঠাৎ করে পেশি শক্তি বেড়ে গেল, এত গায়ের জোর বেড়ে গেল যে এনসিপির উপর হামলা করলে আবার তার উপরে মামলা করলে 22 জনের নামে। আচ্ছা, মামলা করেই শুধু ক্ষান্ত নয়, এই তাদের নামে যে মামলা হয়েছে এই মামলা প্রত্যাহার করার দাবি নিয়ে থানায় যে এইভাবে আক্রমণ করেছে, চিন্তা করতে পেরেছেন? এই থানা এখন কাদের? থানা তো এখন বা তাদের বিএনপির। তাহলে এটা তো আগলে রাখা তাদের দায়িত্ব। তাহলে বেড়া যখন ক্ষেত খায়, রক্ষক যখন ভক্ষক হয়, তখন আর কিছু থাকে? এদেশের আইন শৃঙ্খলা আর থাকে? আইন শৃঙ্খলা কোন পর্যায়ে চলে গেছে এবার চিন্তা করেন। এই হলো বর্তমান ছাত্র দল এবং যুব দলের অবস্থা, বিএনপির অবস্থা। যাই হোক, এবার চলেন আমরা ওই যে চক্ষু শীতলকারী, অন্তরে প্রশান্তি দানকারী একটি ভিডিও দেখব। ভিডিওটার ছোট্ট একটু কথা আগে বলে নেই, তারপরে ভিডিও দেখে শেষ করে দেব। দহগ্রাম সীমান্তে বিএসএফ বিজিবিকে না জানিয়ে সেখানে জোর করে খুঁটি কাটতে এসেছিল সীমান্তের 150 গজের ভিতরে। আপনারা জানেন আন্তর্জাতিক সীমানা যে আইন আছে, এই আইন অনুযায়ী উভয় দেশ, পার্শ্ববর্তী সীমান্তবর্তী দেশগুলো তাদের নিজস্ব জমি থেকে 150 গজ জায়গা রেখে তার ভিতরে 150 গজের ভিতরে সীমানা চিহ্নিত করতে হয়। তাহলে 150 গজ 300 গজ জায়গা মাঝখানে পড়ে থাকে, ওইটা হচ্ছে 0 পয়েন্ট বলে। তো দুই দলই ফেলে রেখেছে, দুই দেশই। বিএসএফ বিজিবিকে না জানিয়ে গতকাল তারা এসেছিল চোরের মতো খুঁটি কাটতে। এই খবর পেয়েছে ভাই বিজিবি পাওয়ার পরে ছুটে গেছে। প্রথমত ছুটে যাওয়ার পরে তারা প্রথমে বাধা দিয়েছে, বলছে খুঁটি কাটতে দেবো না, খুঁটি তুলতে বাধ্য করেছে। বিএসএফ খুঁটি তুলতে বাধ্য হয়েছে। এই যে বাধ্য যে করেছে, বিজিবির শব্দ চয়ন দেখুন, মানে এখানে ওই যে বিএসএফ কি কোনো থোড়াই কেয়ার, নো থোড়াই কেয়ার, ডোন্ট কেয়ার, কোনো থোড়াই কেয়ার করা নাই। দেখুন কি ভাষায় তাকে শাসিয়েছে। এর ভিতরে ভাবছে যে দাদা আমরা বড় দেশ, সম্ভবত যা বলবো সেটাই এখানে আইন হয়ে যাবে। কেউ একজন সম্ভবত ফটর আর একটু বেশি করেছে। এবার ওইখানে যে দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিল বিজিবির, তার দেখুন একটু ভাবটা একটু দেখুন। আপনি অতিরিক্ত কথা বলছেন, দেশ তুলে কথা বলবেন না। আপনি কি এমন হয়ে গেছেন, ভারতের কি হ্যাডাম হয়ে গেছেন আপনি, দেশ তুলে কথা বলবেন না? আপনার আমাদের সেটার বাল, আমি সেটার বাল, আমার ধনের বাল একটা মিয়া, দেশ তুলে কথা বলো। তুমি কে? তুমি কি দেশের কে? ভারতের প্রধানমন্ত্রী নাকি তুমি? ফালতু কথাবার্তা বলতেছ। এই যে তার যে শব্দ চয়ন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে গেস্টার পোস্টার, তার যে মুভমেন্ট, এইটা দেখে বিএসএফ এর ভয়ে আত্মা থরথর করে কাঁপতে কাঁপতে তারা পরে খুঁটি ওখান থেকে তুলে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
এটাই বাংলাদেশ। দীর্ঘ ১৯ বছর পরে সীমান্তে এই ধরনের সাহসিকতা, বীরত্বপূর্ণ চরিত্র উপস্থাপন করলো বিজিবি। আসলে বিজিবিকে এতদিন ছোট করে রাখা হয়েছিল। রাষ্ট্র যদি প্যাট্রোনাইজ করে, যথাযথভাবে যদি এই বাহিনীটাকে সাপোর্ট প্রদান করে, তাহলে এই বাহিনী বিএসএফ এর কাছে মাথা নত করার বাহিনী নয়। এবং ভবিষ্যতে আরও কিছু আসছে, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে। সেটা খুবই ইন্টারেস্টিং, চোখ রাখুন আমার এই চ্যানেলে। প্রিয় ভাই ও বোনেরা, ছাত্র দলের থানায় হামলা এবং বিজিবি কর্তৃক বিএসএফকে তাড়িয়ে দেয়া, এই দুটি বিষয় দেখে আপনাদের কেমন লেগেছে জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।